তুই যদি এখন ইউরোপে আসিস, ইউরোপে তো ডেথ সেন্টেন্স নেই, অনেক দেশেই নেই। ইউরোপে ডেথ সেন্টেন্স নেই, সুইডেনে কিন্তু ইউরোপের থেকে আমেরিকায় ডেথ সেন্টেন্স আছে, কিন্তু অপরাধ অনেক বেশি। কোভিড ভাইরাসটা তো আরএনএ ভাইরাস, সেই আরএনএ নিয়ে কাজ করার অভিজ্ঞতা আমার 32 বছরের। সুতরাং যখন ইউএস গভর্নমেন্ট থেকে এই ভ্যাকসিনের বানানোর যখন উদ্যোগ নেওয়া হয়, তখন মডার্না বলে একটা কোম্পানিকে প্রথম এই কাজটা দেওয়া হয়, এবং তার একটা বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হয় এবং অ্যাডভাইজারি কমিটি তৈরি করা হয়। সেই কমিটিতে 35 জন আরএনএ ভাইরোলজিস্ট ছিলেন, তাদের মধ্যে আমি একজন ছিলাম। সেখানে একটা কাগজে সই করতে হয়, সেই কাগজে অনেক কিছু লেখা থাকে, অনেকে পড়ে অনেকে পড়ে না, কিন্তু আমি খুঁটিনাটি একজন ভাইরোলজিস্ট হিসেবে খুঁটিনাটি পড়েছি, এবং সেই লেখাতে যা লেখা আছে সেইটা ভালো করে পড়লে পরে মেরুদণ্ড দিয়ে কিন্তু একটা ঠান্ডা স্রোত যেমন নেমে যাবে। তখন আমি বিয়ে করেছি, তাহলে বিয়ে করার পরে একটা এইরকম সরকারি চাকরি, ভালো মাইনের সরকারি চাকরি ছেড়ে একটা রিসার্চ ফেলোশিপ, যেটার কোনো আর কি আজকে আছে এই বছর আছে, সামনের বছর থাকবে কিনা জানি না, এরকম একটা কি বলবো পিওরলি টেম্পোরারি পজিশনে যাওয়াটা একটু বেশ চাপের। হ্যাঁ, এবং তখন বেশ চারিদিক থেকে প্রচুর বাধা পেয়েছি, কিন্তু সেই সব বাধার মধ্যেও একজন আমার বাবা একটা কথা আমাকে বলেছিল, দেখ, একটা জাহাজ বন্দরে সব থেকে নিরাপদ, কিন্তু বন্দরে থাকার জন্য একটা জাহাজ সৃষ্টি হয়নি, তাকে রাফ সি পেরোতেই হবে। নমস্কার, আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল। আমি রয়েছি কবির আপনাদের সঙ্গে, এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছেন একজন গ্লোবাল সিটিজেন। একদম অন্য রকমের টান টান উত্তেজনায় মোড়া একটা এপিসোড আপনারা দেখতে যাচ্ছেন, এবং আপনি জানুয়ারির শীতে আপনার পকেটে হাত যতই থাকুক না কেন, সেই হাত কিন্তু আপনাকে বার করতেই হবে, হাত ঘষতে হবে রীতিমতো, কারণ এই এপিসোডটি একদম শেষ পর্যন্ত দেখলে আপনাকে দেখতেই হবে, দেখলে কিন্তু আপনাকে বারবার আপনি একটা অত্যন্ত রোমাঞ্চের মুখোমুখি হবেন। এই রোমাঞ্চ যিনি আপনাকে দেবেন তিনি হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ড স্টেট ইউনিভার্সিটির জিন তত্ত্ববিদ্যার বিশ্ববরেণ্য অধ্যাপক ডক্টর বর্ষণজিৎ মজুমদার। বর্ষণদা, তোমাকে নমস্কার, স্বাগত জানাই। আমরা একদম ইনফর্মালি কথা বলবো। বর্ষণদা একজন অত্যন্ত বড় মাপের মানুষ, যত বড় বিজ্ঞানী তার থেকে বর্ষণদা কত বড় বিজ্ঞানী সেটা আমার সেটা আন্দাজ করার ক্ষমতা আমার নেই, আমার মতো স্বল্পবিদ্যার মানুষের নেই। বর্ষণদা একাধারে একজন অত্যন্ত প্রথিতযশা কবি, এবং আমরা বেশ কয়েকটি বিষয়, যেমন আপনাদের যেগুলো কৌতূহলের বিষয়, বর্ষণদার বিষয়ে তো কথা বলবোই, বর্ষণদার জিনতত্ত্ববিদ্যার বিষয়ে তো কথা বলবোই, তাছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিষয় যেগুলো আমাদের কৌতূহল উদ্রেক করে, এবং ইউটিউবে প্রচুর ভিডিও ছড়িয়ে ছিটিয়ে আছে যেগুলো হয়তো খুব অথেন্টিক না, সেই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু কথা বলবো। এবং আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা আরও কি বিষয় বর্ষণদার কাছ থেকে জানতে চান। বর্ষণদার সঙ্গে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থা, এই সমস্ত একাধিক বিষয়, সেখানে ডেথ সেন্টেন্স কিভাবে দেওয়া হয় সেরকম একাধিক বিষয়, মার্কিন যুক্তরাষ্ট্রে আদৌ কি গরিব মানুষ আছেন, থাকলে তাদের জীবনযাপন কেমন, আমাদের এখানকার গরিবদের সঙ্গে তাদের কি পার্থক্য, এই সমস্ত একাধিক বিষয় আমরা কথা বলবো। আপনার চোখ থাকবে কিন্তু শেষ পর্যন্ত স্ক্রিনে। বর্ষণদা, পেশাদারিত্বের সর্বোচ্চ পর্যায়ে তুমি, কারণ আমি ব্যক্তিগতভাবে জানি আমাদের প্রত্যেকেরই, তোমার জীবনেরও দুজন প্রিয়তম মানুষ, তোমার মা এবং বাবা, তাদের প্রয়াণের সময় তুমি আসতে পারোনি, অনুভূতিটা ঠিক কেমন? এই অনুভূতিটা ঠিক ভাষায় বর্ণনা করা যায় না রে। বাবা যখন মারা যান 1997-এ, তখন আমি খুব স্ট্রাগল করছি ওখানে। আমাকে ডিসিশন নিতে হবে যে আমি যে পয়সাটা দিয়ে এখানে আসব, সেই পয়সাটা দিয়ে আমি এখানে আসব, না সেই পয়সাটা আমি আমার বোনের বিয়ের জন্য পাঠাবো। এই দুটো আমার কাছে চয়েস। এবং আমার বাবা খুবই সৎ মানুষ ছিলেন, সারা জীবন খুব মিনিমালিস্টিক লাইফ লিড করেছেন। সেরকম কোনো যে আমাদের যে অনেক অর্থ সঞ্চয় ছিল সেটাও না। আর আমার ছোট বোনের বিয়ের সময় বেশ কিছুটা দায়িত্ব আমার ওপর ছিল, ওই অর্থ নিয়েই। তো সেই জন্যই আমার আশা হয়নি। সে তার
মূল কারণ হচ্ছে অর্থ। আহ, আহ, মার সময়ও তখন, মার সময় কারণটা অন্য। মার COVID। সময় আমি অলরেডি, মানে আমি তখন ফুল প্রফেসর, আমি এস্টাবলিশড, মানে একেবারে মানে এস্টাবলিশমেন্টের সংজ্ঞা অনুযায়ী আমি এস্টাবলিশ, এস্টাবলিশড মানে পর্যায়ে পড়ি। অ্যাপেক্স, একদম অ্যাপেক্সে হ্যাঁ, পৌঁছে গিয়েছে। কিন্তু তাও আমি আসতে পারিনি। সেটা হচ্ছে তখন মা এমন সময় চলে গেলেন যখন সমস্ত ফ্লাইট বন্ধ, মানে টোটালি স্টপ। তা ওই সময় মা চলে গেলেন, ওই সময়ও আমার আশা হলো। বসন্তদা বসন্তার মায়ের জন্য একটি অত্যন্ত সুন্দর সুসজ্জিত, এটি হাই রাইজের ওপরে, একদম ওপর থেকে কলকাতা দেখার জন্য একটি সুন্দর ফ্ল্যাট কিনেছিলেন, কিন্তু সেই ফ্ল্যাটে আর মায়ের আশা হলো না। কোভিডের সময়, কোভিড মহামারীর সময় তিনি কিন্তু আমাদের ছেড়ে চলে গিয়েছেন। এবং এই মানুষটি কিন্তু কোভিড ভ্যাকসিন তৈরি করার যে প্রক্রিয়া এবং তার হিউম্যান ট্রায়াল তার সঙ্গে সরাসরিভাবে যুক্ত। একটু অ্যাড্রেস করে। আমি ক্লিভল্যান্ড স্টেট ইউনিভার্সিটির মলিকুলার জেনেটিক্স আর ইমিউনোলজি প্রফেসর। তো সেইভাবে এই কোভিড ভাইরাসটা তো আরএনএ ভাইরাস, এই আরএনএ নিয়ে কাজ করার অভিজ্ঞতা আমার 32 বছরের। সুতরাং যখন ইউএস গভর্নমেন্ট থেকে এই ভ্যাকসিনের বানানোর যখন উদ্যোগ নেওয়া হয়, তখন মডার্না বলে একটা কোম্পানিকে প্রথম এই কাজটা দেওয়া হয়, এবং তার একটা বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হয় এবং অ্যাডভাইজারি কমিটি তৈরি করা হয়। সেই কমিটিতে 35 জন আরএনএ ভাইরোলজিস্ট ছিলেন, তাদের মধ্যে আমি একজন ছিলাম। যখন ইনিশিয়াল ডেভেলপমেন্টাল স্টেজে আমার ইনপুট ছিল ওখানে আর কি। সেটা একটা কথা, আমার ওটা প্রফেশনাল সার্কেলের মধ্যেই ওটা পড়ে। কিন্তু তাছাড়াও যখন ভ্যাকসিন তো তৈরি করলেই হলো না, মানে ভ্যাকসিন, এতগুলো মানুষ ভ্যাকসিন নেবে, এই ভাইরাসটা আগে কোনোদিন আসেনি, এরকম ভাবে লোকে হঠাৎ মানে ম্যাসিভ কিলিং হচ্ছে, মানে মানুষ মারা যাচ্ছে। তো একমাত্র ম্যাস প্রোটেকশন ভ্যাকসিন ছাড়া আর কোনো উপায় নেই। সুতরাং কিন্তু ভ্যাকসিনটাও যখন একটা মিনিমাল ভ্যাকসিন ডিজাইন হলো, মানুষকে গণভাবে মানুষকে দেওয়ার আগে সেটা তো, ওটা কার্যকরী কিনা ক্লিনিক্যাল ট্রায়াল যেটা বলে, সেটা তো করতে হবে। তা সেটার বিশ্বের প্রথম 100 জন ভলেন্টিয়ারকে সিলেক্ট করা হলো, সারা পৃথিবীর মধ্যে 100 জন ভলেন্টিয়ারকে সিলেক্ট করা হলো, মানে যাদেরকে এই ভ্যাকসিনটা তারা নেবে। সেই টিমেও আমি সার্ভ করার মতো আমার অবকাশ বা সুযোগ হয়েছে। এবং ওই ক্লিনিক্যাল ট্রায়াল যারা অংশগ্রহণ করেছেন, আমি জানি না কতজন ক্লিনিক্যাল ট্রায়াল সম্বন্ধে ওয়াকিবহাল আর কি সাধারণ মানুষ, একটু বলো। কিন্তু ক্লিনিক্যাল ট্রায়াল করার সময় সেখানে একটা কাগজে সই করতে হয়। সেই কাগজে অনেক কিছু লেখা থাকে, অনেকে পড়ে অনেকে পড়ে না, কিন্তু আমি খুঁটিনাটি, একজন ভাইরোলজিস্ট হিসেবে খুঁটিনাটি পড়েছি, এবং সেই লেখাতে যা লেখা আছে সেইটা ভালো করে পড়লে পরে মেরুদণ্ড দিয়ে কিন্তু একটা ঠান্ডা স্রোত যেমন নেমে যাবে। যেমন পরিষ্কার লেখা আছে যে এই ভ্যাকসিনটার কোনো সেফটি রেকর্ড নেই, এই ভ্যাকসিনটা নিলে তুমি ইমিডিয়েটলি তুমি মারা যেতে পারো, এবং উইদাউট এনি ইন্টারভেনশন অফ স্কোপ, মানে তা সত্ত্বেও তুমি জেনে এটা নিচ্ছ। আমি তাই করেছি, এবং আমি একা না, যারা প্রথম 100 জন যারা ছিল তারা তাই করেছে। তো তারপরে তো এই ভ্যাকসিনটা ক্লিনিক্যাল ট্রায়ালে এলো, এত মানুষ নিলেন, এবং আমি মনে করি যে এই ভ্যাকসিন নিয়ে নানা রকম কথা শোনা যায়, ও ভ্যাকসিন নিয়ে কিছু হয়নি, অমুকে ভ্যাকসিন নিয়ে মরে গেছে, অমুকে ভ্যাকসিন নিয়ে, কিন্তু এই ভ্যাকসিন ছাড়া এই মাস যে মহামারী, যে এটাকে আটকানোর আর কোনো উপায় ছিল না। এবং ভ্যাকসিন না হলে এটা কিন্তু অনেক বেশি মানে এটা এন্ডেমিক হতো না, এন্ডেমিক হতো না, এটা প্যান্ডেমিকই থাকতো, অনেক দিন ধরে প্যান্ডেমিক থাকতো। কি হতো, ভাইরাস তো সবসময় ক্যারেক্টার চেঞ্জ করছে, কোথায় গিয়ে দাঁড়াতো এটা আরো অজানা হতো। তো যাই হোক, সেটা কাউকে না কাউকে তো প্রথমে এটা করতেই হবে, রিস্ক তো সবসময় থাকবেই, কেউ যদি না করে তাহলে কি করে হবে ব্যাপারটা। তো আমি খুবই স্যাটিসফাইড যে এরকম একটা গ্লোবাল ইভেন্টে, এবং যেটা সব মানুষের কাছে ডিরেক্টলি ট্রান্সলেট হয়েছে,
এটা তো অলিক কিছু না, ভ্যাকসিন যে হয়েছে মানুষ নিয়েছে সবাই জানে, সবাই এটা যে ট্রান্সলেট হয়েছে এবং সেই ট্রান্সলেশনের কাজে যে আমারও একটা ভূমিকা আছে সেটাতে আমার এটা আমার পরবর্তী প্রজন্মকে বলার, গল্প করার মতো একটা ব্যাপার আমার কাছে আছে। এই জন্য আমি খুব, সেই জন্যই আমাদের এই ডকুমেন্টেশনটা, রাদার মানে লাইফ ইজ লার্জার দ্যান সিনেমা, মানে এটা কেন বলা হয়, একজন মানুষ যিনি এই ভয়ঙ্কর মহামারী, তার যে ভ্যাকসিনেশন, সেই ভ্যাকসিন তৈরির সময় আত্মোৎসর্গ করলেন, এবং সেই একই সময় তার মা প্রয়াত হলেন, কিন্তু তিনি দেশে আসতে পারলেন না। সিনেমা মনে হচ্ছে কিনা আমি জানি না, আমার অন্তত হচ্ছে। আমি এই গল্পগুলো প্রত্যেকটাই জানি। এর পরের যে বিষয়টা যাব, বসন্ত, তোমার লেখা, তোমার কবিতা, আমরা তোমার কবিতা প্রত্যেকে ভীষণ ভালোবাসি, আমি ব্যক্তিগতভাবে বাসি। তোমার সৃষ্ট চরিত্র মন্দাক্রান্তা, মন্দাক্রান্ত তো এই মুহূর্তে অত্যন্ত জনপ্রিয় একটি চরিত্র, তোমার কল্প চরিত্র। আচ্ছা, আমাকে একটা কথা বলো, যে কি ট্রিগার করে তোমাকে, যে কিসের নেশায় তুমি এখনো তারই ঠেক, ভুবনডাঙ্গা, গোয়ালপাড়া, শান্তিনিকেতন, সোনাঝুরির বন, শক্তি চট্টোপাধ্যায়ের সঙ্গে কাটানো সে সমস্ত দিন, খোপাই, আমি আর কত বলবো অনুষঙ্গ, রাদার এই মুহূর্তে বলা যায় যে বর্ষণদা কিন্তু বিশ্বভারতীর একজন কৃতি ছাত্র, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একজন কৃতি ছাত্র, এবং বর্ষণদার ব্যক্তিগত জীবনে তারপরে আমি আসছি ক্যারিয়ারে। যদি তোমাকে এটা এখনো টানে, তাহলে কিসের নেশায় ওখানে পড়ে আছো, এটা একটু ক্ল্যারিফাই করো। কেন আমি আমেরিকায় পড়ে আছি? হ্যাঁ, যদি এটা এখনো এতটা টানে, তাহলে ফিরে আসছো না কেন? তাহলে এই দুটোর মধ্যে আসল কথা, আসলে কি জানিস তো, এই দুটোর মধ্যে কিন্তু কোনো কনফ্লিক্ট নেই। আমি সত্যি কথা বলে দিই যে আমেরিকায় আমি এখনো পড়ে আছি, এখনো আমি ওখানে পড়ে আছি বলবো না, এখনো আমি ওখানে কাজ করছি। সেটা যদি খুব শর্টে আমাকে বলতে হয় তাহলে বলবো তিনটে কারণ। একটা হচ্ছে ওখানে কাউকে খুশি করার জন্য আমার কর্মজীবনে হাসতে হয় না, কাউকে খুশি করার জন্য, কাউকে খুশি, নিজের ভাবে হাসছি সেটা আলাদা কথা, স্বতঃস্ফূর্ত ভাবে হাসছি, কিন্তু আমি কাউকে খুশি করার জন্য হাসছি, এইটা আমাকে করতে হয়নি আজ পর্যন্ত 32 বছরের কর্মজীবনে। র‍্যাপো মেনটেন করতে হয় না, না, আমাকে কাউকে খুশি করার জন্য হাসতে হয়নি। কাউকে সামনে দাঁড়ালে কাউকে দেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে হয়। আচ্ছা, মানে তিনি যেই হন না, আচ্ছা, কাউকে দেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে হয়নি। এটাও আমি খুব, যে কেন আমি, কেউ আসলে কেন আমি কেন উঠে দাঁড়াবো, উঠে দাঁড়ানোটার মধ্যে সম্মানের কোনো ব্যাপার আছে বলে আমি মনে করি না। এটা একটা। আর আরেকটা কারণ হচ্ছে যে মানে কাজের ক্ষেত্রে যা স্বাধীনতা আমি পেয়েছি, মানে আমি তো মূলত বিজ্ঞানী অধ্যাপক, মানে আমি পড়াই এবং আমার মূল কাজটা কিন্তু ল্যাবরেটরিতে। আমার কাজের ক্ষেত্রে কেউ আমাকে বলে দেয়নি যে তুমি এইটা করতে পারবে কি তুমি এটা করতে পারবে না, কোনো খবরদারি আমার কাজের ক্ষেত্রে আসেনি। এটাও আমি মারাত্মকভাবে এনজয় করেছি। এই তিনটে জিনিসের জন্য আমি কিন্তু অনেক কিছু আমার জীবন থেকে, আমি অনেক কিছু পাইনি, অনেক কিছু আমার জীবন থেকে চলে গেছে, কিন্তু এই তিনটে জিনিসের জন্য আর আমার ল্যাবরেটরির জন্য আমি যে জায়গায় আছি, আমি মনে করি আমি ভালো, আমি ঠিক ডিসিশন নিয়েছি ওখানে থেকে এই কাজগুলো করার। কারণ এই কাজগুলো করার অন্য জায়গায় হলে আমি হয়তো পারতাম না। সেটা কি ইনফ্রাস্ট্রাকচারের কারণে পারতে না? না, ইনফ্রাস্ট্রাকচার একটা কথা, ফান্ডিং একটা কথা, আরেকটা কথা হচ্ছে এই চারপাশের ইন্টারফারেন্স, এটা একদম আমার জীবনে আসেনি। বসন্তদা, আমি জানি না, মানে বসন্তদা নিজের সম্পর্কে এত কম বলে আর কি, যার জন্য আমাকে একটু সূত্রধরের কাজ করতে হচ্ছে। আপনারা বিরক্ত হবেন না, মানে বলে বসবেন না যে এত কথা বলো না ভাই, আমাকে কয়েকটা কথা বলতেই হবে আপনাদের জ্ঞাতার্থে, নাহলে বসন্তদা বলবেন না নিজে আর কি। বসন্তদা একজন সমাজতান্ত্রিক মানসিকতায় বিশ্বাস করা একজন মানুষ এখনো পর্যন্ত, এবং বসন্তদা কিন্তু সোশ্যাল মিডিয়ায়, সমাজ মাধ্যমে ভীষণভাবেই বাম রাজনৈতিক শক্তিকে, বাম শক্তির হয়ে কথা বলেন, সোচ্চার হয়। আমি এই যে জায়গাটায় পড়ে আসি, তোমার মনে আছে বসন্তদা, চেয়ার ছেড়ে দাঁড়ানোর কথাটা তুমি বলে 2013 সালে বা 12 সালে, আমার এই মুহূর্তে সালটা ঠিক মনে পড়ছে না, ডক্টর শ্যামাপ্রসাদ গড়াই, একজন বিখ্যাত সার্জন, নিউরোসার্জন প্রবাবলি, হ্যাঁ নিউরোসার্জনই বোধ হয়, তিনি ওটিতে ছিলেন, তৎকালীন প্রধানমন্ত্রী, এই মুখ্যমন্ত্রী, এখনও তিনি মুখ্যমন্ত্রী রাজ্যের,
তিনি গিয়ে তাকে ডেকে তলব করেছিলেন এবং তিনি ওটিতে ছিলেন বলে আসতে দেরি হয়েছিল, তিনি সাসপেন্ডেড হয়েছিলেন। আমি বোধহয় বুঝতে পারছি তুমি কেন এখানে থাকলে তুমি কি করতে। ধরো তুমি তোমার ল্যাবে তুমি আছো, তোমাকে কোনো মন্ত্রী ডেকে পাঠালেন বা কিছু, তুমি তখন কাজ করছো। আমি জানি না, এখানে থাকলে হয়তো বাধ্য হতাম যেতে, এবং বাড়িতে এসে চুল ছিঁড়তাম কেন গেলাম। ওইগুলো আমি নিতে পারিনি বলেই আমি আমি সরে গেছি বলবো না। এখন তো পৃথিবীটা গ্লোবাল, যেখানেই থাকি না কেন আমি, এটা আমার দেশ, আমার দেশকে আমি ভালোবাসি, আমার দেশের মানুষকে ভালোবাসি, আমি প্রান্তিক মানুষের জন্য কাজ করতে চাই। সেটা আমি পৃথিবীর যে কোনো জায়গায় থেকেই তো কাজ করতে পারি। আমি তোকে একটা ছোট্ট উদাহরণ দিই। আমি কবিতা লিখি, হ্যাঁ আমি কবিতা লিখি। কবিতা আমার একটা জানলা, আমার একটা কি বলবো, একটা একটা মুক্ত হাওয়া। একটা কবিতা লিখতে পারলে আমি এতটা শান্তি পাই যে সেটা বলে বোঝানো যায় না। তো আমার প্রথম কবিতার অ্যালবাম যখন বেরোয়, তুইও তার সাথে যুক্ত ছিলি, তো সেই অ্যালবামটা যখন আমি ইউএসএতে যখন নিয়ে যাই, তখন ইউএসএতে সেই অ্যালবামটা বেশ কিছু মানুষ কেনেন এবং বেশ কিছু অর্থ ওই অ্যালবামটা বিক্রি করে আমি পেয়েছিলাম। মানে আমার কবিতার অ্যালবাম আর একটা বইও বার করেছিলাম। তুই তখন তার ওই উদ্বোধন অনুষ্ঠানে মনে হয় তুই ছিলি তখন। প্রিন্সটন ক্লাবে হয়েছিল। হ্যাঁ, প্রিন্সটন ক্লাবে হয়েছিল। তো সেইটা যখন আমি বিক্রি করি, সেই টাকার গোটা টাকাটা আমি ওই ইউনিসেফ, মানে যেটা হচ্ছে ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড, যেটা একটি রাষ্ট্রসংঘেরই একটা পার্ট বলা যায়। তো তারা তখন সিরিয়াতে প্রচুর অনাথ বাচ্চা হয়ে গেছে, মানে যুদ্ধ পরবর্তী এতে। তখন ওই সিরিয়ার বাচ্চাদের আর ওই রোহিঙ্গা শিবিরের কিছু ইনফেক্টেড, কলেরা ইনফেক্টেড বাচ্চাদের ওই টাকাটা দিয়ে ভ্যাকসিন এবং 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 ওষুধ পাঠানো হয়। যার ইউনিসেফ, আমি ইউনিসেফের একজন সাথে অনেক দিন ধরেই জড়িত এবং সেটা তাদের কাজে লাগে। তো এইভাবেই আমি বাংলা কবিতাকে, মানে আমি খানিকটা আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দিতে পেরেছি এফিকাসির দিক থেকে। হ্যাঁ, বর্ষণদা অ্যামাউন্টের কথা বলেন না, কিন্তু অ্যামাউন্টের কথায় মানুষের জানা দরকার। অ্যামাউন্ট একটু বল। অ্যামাউন্টের কথাটা না বলতে না আমার একটা দ্বিধা হয়। আমি জানি, মানে আমি ওই অ্যামাউন্টটা বেশ ভালোই, $5,000 ছিল, যেটা 4 লাখ, মানে মোর দ্যান 4 লাখ ইন্ডিয়ান রুপিস। সেই অ্যালবামের কভারটা বোধহয় আমি করেছিলাম, তোমার প্রথম সিডি অ্যালবামে। না, প্রথম কেন, তারপরেও একাধিকবার আমি তোমার সঙ্গে কাজ করেছি। তো আচ্ছা, তাছাড়া তো তুই তো মানে তুই এখানেও তো অনেকগুলো প্রজেক্টের সঙ্গে শিশুদের নিয়ে, সেই বিষয়টা আমি পরে আসছি, সেই বিষয়ে আমি আসছি, অবশ্যই পরে আসবো। আচ্ছা, একটা কথা বলো, মানে এখানকার আমাদের সমসাময়িকরাও বা তোমরা আমাদের অনেক আগের জেনারেশন যারা ইঞ্জিনিয়ারিং বা যাই হোক, মানে যে কোনো গবেষণা, যে কোনো ফিল্ডেই তারা কাজ করুন না কেন, হয়তো ব্যাংকিং, অনেকে তারা ভাবেন যে আমি 2-3 বছরের জন্য, 4 বছরের জন্য ইউএসএ যাব, কিন্তু তারা দেখতে পাই অনেক ক্ষেত্রে শিফট করতে মানে ফিরতে পারেন না। দে কান্ট কাম ব্যাক। কারণটা কি? ওখানকার অ্যাম্বিয়েন্স, অ্যাটমসফিয়ার। সেই যারা ওখানে চাকরি করতে গিয়ে ফিরতে পারে না, তারা ওখানকার পাশ্চাত্য, প্রথম কথা হচ্ছে দেখ, যে অর্থটা ইনকাম করে সে অর্থটা তো সবসময় তারা ওই কনভার্সন ফ্যাক্টরটা দিয়ে গুণ করে, সুতরাং তাদের ফেরাটা একটু ওখানকার মানে এক্সপেন্ডিচার প্যাটার্ন, ওখানকার এক্সপেন্ডিচার প্যাটার্ন তো ওখানকার মতোই। ওখানে যতটা জমাতে পারি ততটা ভালো আর কি, সেই ইয়েতে। কিন্তু তারা যে কাজটা করেন, তারা হয়তো ব্যাংকেই কাজ করছেন, ওখানে কি আইটি সেক্টরে কাজ করছেন। আমি কোনো কাজকেই ছোট বলছি না, কিন্তু মানে সেটা একটা শুধু কাজ আর কি, মানে 9টা 5টা অফিস, সেটা হয়ে গেল, শেষ হয়ে গেল কি। কিন্তু আমাদের যেটা না, সেটা আমি কি বলবো, প্রফেশন, প্যাশন, রেসপন্সিবিলিটি সব একটা মিলেমিশে একটা গেছে। এই তিনটেকে আলাদা করা যায় না। ঠিক। সুতরাং আমাদের প্রফেশন, আমি শুধু কাজ করছি বা শুধু অফিস যাচ্ছি, এটা ঠিক আমাদের প্রফেশনে বলা যায় না। কারণ আমার অফিস টাইম বলে কিছু নেই। রাত 1টাও আমার অফিস টাইম হতে পারে, তোমার ল্যাব। হ্যাঁ, রাত 1টাও আমার অফিস টাইম হতে পারে, রাত 3টেও আমার অফিস টাইম হতে পারে। মানে ইট ডাজন্ট ম্যাটার কখন আমি যাচ্ছি, কখন আমি আসছি। যদি সত্যি রিসার্চ করতে হয় তাহলে অ্যারাউন্ড দ্য ক্লক,
মানে এনি টাইম ইজ ওয়ার্ক টাইম। আমি এরপরে পরবর্তী অধ্যায়টায় আসবো, যেটা খুব গুরুত্বপূর্ণ। বর্ষণদা কিন্তু এদেশে একজন অত্যন্ত প্রতিষ্ঠিত সরকারি আমলা ছিলেন, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রবাবলি মাইনিংয়ের কোর্স ইত্যাদি করে। তারপরে বর্ষণদাকে কি এমন জিনিস ট্রিগার করলো? তুমি তো অত্যন্ত মানে এখানে ফিনান্সিয়াল অ্যাফ্লুয়েন্ট অবস্থায় থাকতে পারতে, রোজগার করার জন্য গেছে এমনটা নয়। গিয়ে প্রথম স্ট্রাগলিং পিরিয়ডটা কেমন ছিল সেটা একটু বল। একটা প্যান্ডোরাস বক্সে তুই খোঁচা দিচ্ছিস। হ্যাঁ, এটা থেকে আমি এখানে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে আমি ক্লাস 1 অফিসার ছিলাম ইউপিএসসি ইয়েতে থ্রুতে। 3 বছর চাকরি করেছি, মানে রক সলিড, মানে সরকারি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, মানে পাথরের মতো পার্মানেন্ট, ওর থেকে আর পার্মানেন্ট কিছু হয় না। মানে কেউ ইচ্ছে করলেও আমাকে ছাড়িয়ে দিতে পারবে না, মানে এরকম একটা অবস্থা থেকে। কিন্তু ওই আমার না প্রতিদিন অফিস থেকে ফেরার পরে মনে হতো আজকের দিনটা কি, কালকে কি আমি কি করবো, ডিস্যাটিসফ্যাকশন। হ্যাঁ, একটা প্রচন্ড ডিসস্যাটিসফ্যাকশন। তা সেইভাবেও না, আমাদের অফিসে তখন অনেক ইস্ট বেঙ্গল মোহনবাগানের প্লেয়াররা ছিল, তো শৈলেন মান্না, তারপর আকবর, এরা সব। হ্যাঁ, মানে এরা খেলা হচ্ছে, প্রতিদিন মাঠে যাচ্ছি, এই একাডেমিতে নাটক দেখছি, এই করে করে 3 বছর কেটে গেল। কিন্তু আমি নিজে যেটা করতে চেয়েছি সেটাতে শূন্য, নয় বলতে আর তো থাকা যায় না। তাহলে তাও তখন আমি বিয়ে করেছি। তাহলে বিয়ে করার পরে একটা এইরকম সরকারি চাকরি, ভালো মাইনের সরকারি চাকরি ছেড়ে একটা একটা রিসার্চ ফেলোশিপ, যেটার কোনো আর কি আজকে আছে, কাল এই বছর আছে, সামনের বছর থাকবে কিনা জানি না, এরকম একটা কি বলবো টেম্পোরারি, পিওরলি টেম্পোরারি পজিশনে যাওয়াটা একটু বেশ চাপের। হ্যাঁ, এবং তখন বেশ চারিদিক থেকে প্রচুর বাধা পেয়েছি। কিন্তু সেই সব বাধার মধ্যেও একজন আমার বাবা একটা কথা আমাকে বলেছিল, দেখ, একটা জাহাজ বন্দরে সব থেকে নিরাপদ, কিন্তু বন্দরে থাকার জন্য একটা জাহাজ সৃষ্টি হয়নি, তাকে রাফ সি পেরোতেই হবে। মানে এই কথাটা আমাকে এত উদ্বুদ্ধ করেছিল, ট্রিগার করেছিল, ইউ হ্যাভ অনলি ওয়ান লাইফ, মানে যা করার একটাই জীবন। আমি মরণোত্তর জীবনে বিশ্বাস করি না। আমি বলি আমার মতে, হ্যাঁ, মানুষ শুধু বেঁচে থাকে, তার ফেলে যাওয়া, সে কে কতটা বেশি ইমপ্রেশন রেখে যেতে পারছে আজকের পৃথিবীতে, এবং আগামী পৃথিবী তার ইমপ্রেশন দিয়ে কি উপকৃত হচ্ছে, সেটাই তার বেঁচে থাকা। আমি একজন সায়েন্টিস্ট হিসেবে মনে করি যে মানুষ মরে গেলে তার সমস্ত কিছু সে ধুলো কণায়, পিরিয়ডিক টেবিলের যতগুলো এলিমেন্ট আছে সবগুলো এলিমেন্ট আমাদের বডিতে আছে, অল্প অল্প পঞ্চভূতে বিলীন হয়ে গেল আর কি, সে ধুলো হয়ে যায়। আমি মনে করি মানুষ মরে যাওয়া মানে ধুলো হয়ে যাওয়া, কিন্তু তার কাজগুলো থেকে যায়। তো সেই অর্থে এই গবেষণাই আমার মতে আর কি একটা দিক যেটাতে এই ইমপ্রেশন ফেলে যাওয়ার একটা সুযোগ রয়েছে। একটা কথা বলে রেখে এই বিষয়ে, জিনতত্ত্ববিদ্যার বিষয়ে যদি আপনাকে পড়াশোনা করতে হয়, হায়ার স্টাডিজে যেতে হয়, গ্লোবালি যদি যেতে হয়, তাহলে কিন্তু আপনাকে এই মানুষটি লেখা বই পড়তেই হবে। এবং ইউ ক্যান গুগল হিজ নেম, ডক্টর বর্ষণজিৎ মজুমদার, ইউ উইল হ্যাভ প্লেন্টি অফ ইনফরমেশন অ্যাবাউট হিম। এরকম একটি মানুষকে আমি পেয়ে অত্যন্ত গর্বিত। এরপরে একটা বিষয় আছে, তুমি আমাকে একদিন, আমাদের বেশিরভাগ কথোপকথনগুলো হয় আমাদের মাঝরাতে, মানে মোটামুটি রাত 1:30 2টো, ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4, এমনকি হোল নাইট আমরা কথা বলেছি, এরকমও গেছে। বর্ষাদিনী বলে যে আমি জুরি মেম্বার হয়েছি, মানে ওখানকার, মানে আমি ঠিক বিষয়টাকে, আমি কিছু বলবো না, তুমি বলো, শুধু এটুকু বলো যে ওখানকার ডেথ সেন্টেন্স বা সেগুলোকে কিভাবে এক্সিকিউট করা হয়। না, জুরি মেম্বার ওখানে একটা কমন ব্যাপার, এখানে র্যান্ডামলি যে কাউকে জুরি করে পাঠাতে হবে। জুরি মানে এই নয় যে তাকে একটা যে রাস্তা ঝাড় দিচ্ছে সেও জুরি হতে পারে। হ্যাঁ, আচ্ছা, সেও জুরি হতে পারে। জুরি মানে তোমার সামনে এই কেসটা খুব কি বলবো নর্মাল ভাবে প্লেস করা হবে, তোমার নাইভ ইমপ্রেশন কি মনে হচ্ছে দেখে, তোমার নাইভ ইমপ্রেশন কি মনে হচ্ছে দেখে সেটাই প্লেস করা হবে। আচ্ছা, তো তোমার এক্সপেরিয়েন্স একটু বলো। তো আমার মানে এক্সপেরিয়েন্স বলতে মানে জুরিতে আমি সার্ভ করেছি ট্রায়ালে, ওটা ডেথ সেন্টেন্সের ট্রায়াল নয়, ওটা হ্যাঁ, ওটা লাস্টে গিল্টি কি গিল্টি না এরকম ট্রায়াল। আচ্ছা, এবার যে বিষয়টা, মানে ইউটিউব ঘাটলেই পাওয়া যায় এবং মানুষের অদম্য কৌতূহল এই বিষয়ে,
যে বিভিন্ন দেশে মানে এ নিয়ে অনেক ফেক ভিডিও হয় আর কি, যেটা খুব অ্যালার্মিং, ম্যাটার অফ গ্রেভ কনসার্ন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যদি জানতে চান, যে অনেকেই জানতে চান বলেই এত ভিউ হয়, তো যে ওখানকার মানে লিথাল ইঞ্জেকশন বলো, বা তোমার নাইট্রোজেন গ্যাস, বা তোমার গ্যাস চেম্বার কি, বা ইলেকট্রিক চেয়ার কি, কিভাবে ওখানকার কোন প্রভিন্সে কিভাবে ডেথ সেন্টেন্স এক্সিকিউট করা হয়, এটা আমারও জানা ব্যক্তিগতভাবে। না, এই ডেথ সেন্টেন্স ইজ হাইলি কন্ট্রোভার্সিয়াল। প্রচুর মানুষ ডেথ রোতে জাস্ট রয়ে গেছে, এখনো ওদের ফাইনাল এক্সিকিউশন হয়নি, বা এক্সিকিউশন মাঝে মাঝে হয়ও, কিন্তু সেটা আবার স্টেট টু স্টেট খুব ভ্যারি করে। ওখানে সব স্টেটে এক নিয়ম নয়। ঠিক, হ্যাঁ, সব স্টেটে এক নিয়ম নয়। তুই একটা মানুষকে মেরে ফেলা হবে, সেই প্রসেসটা তো খুব একটা মোলায়েম কখনোই হতে পারে না। তুই ইলেকট্রিক চেয়ার, হ্যাঁ তোমাদের ইলেকট্রিক চেয়ারে হাই শক দি, কিন্তু দ্যাট ইজ অলসো ভেরি মাচ ক্রুয়েল। মানে বার্ন হয়ে যায় সবকিছু। ইট টেক 15 সেকেন্ডস আই থিংক। হ্যাঁ, কিন্তু 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 চার হয়ে গেল গোটা বডিটা। মানে দিস ইজ রিয়েলি। আর লিথাল ইঞ্জেকশন দিয়ে অনেক জায়গায় কোর্ট অ্যালাউ করছে না লিথাল ইঞ্জেকশন। ইভেন যারা ইঞ্জেকশন তৈরি, ওই ড্রাগটা তৈরি করে, তারা এটা যদি মানুষ এই এক্সিকিউশনের কাজে ইউজ হয়, তাহলে আমরা তাকে বিক্রি করব না। আচ্ছা, এরকমও ব্যাপার আছে। সুতরাং এই লিথাল এক্সিকিউশনটা ওখানে আছে, ইজ স্টিল অ্যান অপশন, বাট নট ভেরি ফ্রিকুয়েন্টলি ইউজ। আচ্ছা, কিছু কিছু স্টেটে তো হাই রেট আছে এক্সিকিউশনের, আবার কিছু স্টেটে নেই। সেখানকার অপরাধ কি কম? এইটাই। এটা তুই যদি এখন ইউরোপে আসিস, ইউরোপে তো ডেথ সেন্টেন্স নেই, অনেক দেশেই নেই। ইউরোপে ডেথ সেন্টেন্স নেই, কিন্তু ইউরোপের থেকে আমেরিকায় ডেথ সেন্টেন্স আছে, কিন্তু অপরাধ অনেক বেশি, অনেক জায়গায়। সুতরাং ডেথ সেন্টেন্সের সাথে অপরাধ প্রবণতার কোনো ডিরেক্ট, তুমি দেখো মানে ভারতেও তো ডেথ সেন্টেন্স। আরজি কর নিয়ে এত যে সময়ে মানুষ, মানে সারা দেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ রাদার, যে সময় সমস্যার প্রতিবাদে উত্তাল, সেই সময় একের পর এক ঘটনা সেই সময় ঘটে যাচ্ছে। হ্যাঁ, তো তুই আরজি কর তো একটা, তার আগে দিল্লিতে হয়নি? একদমই। আমি বলছি আরজি করের সময় একদম, হ্যাঁ, যখন হাই টাইম, তখন। আচ্ছা, আরজি কর সম্পর্কে দেখো, আরজি কর সম্পর্কে তোমার কি ইমপ্রেশন? এরকম বোকা বোকা প্রশ্ন করার মানে হয় না, কোনো সুস্থ লোকের ভালো ইমপ্রেশন হওয়া সম্ভব নয়। আমার গতকাল থেকে আমি বেশ কিছু কভারেজও করেছি, তোমার অপিনিয়নটা আমি একটু নিতে চাই। বলছে ডিএনএ কন্টামিনেটেড হয়ে যেতে পারে, সেটা আবার সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবে। তুই রিসেন্টলি পার্থপ্রতিম মজুমদার, যাকে ইন্ডিয়ার জেনেটিক্সের আইকন বলা হয়, ফাদার বলা হয়, সেই ডক্টর পার্থপ্রতিম মজুমদার, উনি ওই রেজাল্ট গুলো দেখে বলেছেন যে এই যে এতগুলো মার্কার ওর মধ্যে পাওয়া গেছে, সেই মার্কার গুলো তো হাইলি অন্য মানুষের থেকেও আসতে পারে, তো সেইটা কেন ধরা হচ্ছে না আর কি। ভেরি লেজিটিমেট, আই ওয়ান্ট টু নো ইওর টেক, legitimate question, yes. মানে এটা কখনোই, আমি বলবো, যত ডেটা পাওয়া গেছে অ্যাজ এ জেনেটিসিস্ট, আমি বলবো যে অন্য লোক ছিল কি ছিল না, এটা ওই ডেটা দিয়ে কখনোই রুল আউট করা যায়নি। আচ্ছা, ওই ডেটা দিয়ে ইট ইজ ইনকনক্লুসিভ। সুতরাং যখন ইনকনক্লুসিভ, তখন আর যখন কিছু কিছু অন্য এভিডেন্স বলছে যে অন্য মার্কার পাওয়া গেছে, তাহলে এটাকে পার্সু করাটা তো অবশ্যই দরকার। সেটা কিভাবে? নানা রকম আছে, এসটিআর অ্যানালিসিস। আমি তো এসটিআর অ্যানালিসিসের রিপোর্টই দেখলাম না, শর্ট ট্যান্ডেম রিপিট অ্যানালিসিস। আমি তো তার কোনো ডিরেক্ট, অন্তত আমার চোখে পড়েনি। আছে কোথায় ভল্টে ঢোকানো আছে, সিবিআই এর আলমারিতে আছে, সেটা তো আমি জানি না, কিন্তু অ্যাটলিস্ট আমি পাবলিশ কোনো কিছু দেখিনি যেটাতে আমি একটা এসটিআর অ্যানালিসিসের ডেটা দেখেছি। বিষয়টা আস্তে আস্তে যেদিকে এগোচ্ছে, নেপল সোয়াবে সঞ্জয় রায়ের ক্রোমোজোমের সঙ্গে সেটা ম্যাচ করেছে, আবার অনেকের মানে আরো অনেক সেই একই স্যাম্পেলে আবার 3-4টে অন্য মার্কার পাওয়া গেছে, যেটা অন্য মানুষ লোকের থেকেও আসতে পারে। সেটাই পার্থপ্রতিম মজুমদার। তাহলে এর মানে কনক্লুশনটা কোথায়? সেটাই তো বলছি, এটার বেসিসে কখনো রুল আউট করা যায় না যে একটাই লোক ছিল কি 5টা লোক ছিল। তার মানে যেটা যখন ইনকনক্লুসিভ, তাহলে ট্রাই টু সলভ ইট। তুমি কনক্লুশন যদি করে দাও না একটাই লোক ছিল, না ডেটাটা তো একটা লোক থাকা সম্ভব।
সম্ভব কি এই ডেটা অ্যাটলিস্ট বলছে না যে একটা লোক ছিল কি 4টে লোক ছিল, এই ডেটা দিয়ে সেটা কনক্লুসিভ ভাবে বলা যাচ্ছে না। না আমি বলছি ওভারঅল তোমার কি মানে ওভারভিউ কি? ওভারভিউ দেখ, আমি একজন সায়েন্টিস্ট হিসেবে আমি তো আমাকে তো ডেটা বেসড বলতে হবে। আমি ডেটা বেসডই বলবো যে যে ডেটা থেকে যা বোঝা যাচ্ছে একটা লোক ছিল কি 4টে লোক ছিল, এটা কিন্তু ডেটা থেকে কনক্লুশন করা যায়নি। সুতরাং যতক্ষণ কনক্লুশন করা যায়নি ততক্ষণ একটা লোক ছিল এটা বলাটাও ভুল, আর 4টে লোক ছিল এটা বলাটাও ভুল, যতক্ষণ না পর্যন্ত এটা 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 there is a way to why they are not doing, they are not publishing the STR analysis. তাহলে উপায় কি? উপায় কি মানে আমি জানি না, আমি তো আর আইন বিশেষজ্ঞ না, নই। আইনের কথা আমি বলছি। হ্যাঁ, আমি বলছি ক্লিনিক্যালি এটাকে প্রুভ করার বা সায়েন্টিফিক্যালি এটাকে প্রুভ করার উপায় কি? সায়েন্টিফিক্যালি ওইটা ছাড়া আর তো কোনো সায়েন্টিফিক্যালি প্রুভ করতে গেলে ইট মাস্ট বি বেসড অন রক সলিড ডেটা। হ্যাঁ, যেটা অলরেডি কন্টামিনেটেড হয়ে গেছে, which make sense। হ্যাঁ, তো সেটাই বলছি আমি যে যে ডেটাটা আছে সেই ডেটাটা দিয়ে কোনো কিছুই রুল আউট করা যায় না। আচ্ছা, লেটস সি কি হয়। হ্যাঁ, লেটস হোপ ফর দ্য বেস্ট। এরপরে আমার যেটা তোমার কাছে প্রশ্ন, যে এই দেশের বিচার ব্যবস্থা এবং আমেরিকার বিচার ব্যবস্থা, এই দুয়ের মানে একদম তোমাকে যদি খুব সংক্ষেপে জিজ্ঞেস করা হয় বেসিক ডিফারেন্স কোথায়? একটা বেসিক ডিফারেন্স, দেখ বিচার ব্যবস্থায় সব দেশেই অর্থ ডিপেন্ড, মানে যে যত বড় লয়ার লাগাতে পারে তার চান্স বেশি ওটাকে বেরিয়ে আসার, সেই ব্যাপারটা ওখানেও আছে, কিন্তু কিন্তু যেটা ওখানে আছে সেটা হচ্ছে যে তুমি যত বড় পোস্টেই থাকো না কেন, মানে কোর্ট কিন্তু তোমাকে কনভিক্টেড করতে পারে। ফর এক্সাম্পল, আমেরিকার এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তো কোর্ট কনভিক্টেড ফেলন করেছে, ইমপিচ করার একটা, কিন্তু সেই যে আইন ওকে কনভিক্টেড ফেলন করেছে সেই আইনই আবার ওকে প্রেসিডেন্ট হিসেবে দাঁড়াবার ভোটে কম্পিট করার অধিকারও দিয়েছে। হোয়াটস ইউর টেক অন হিজ কামব্যাক? দেখ, গণতন্ত্রে কোনো বিকল্প নেই, কিন্তু গণতন্ত্রের যেটা একটা সত্যি একটা, সেটা হচ্ছে গণতন্ত্র খানিকটা তো সংখ্যা নির্ভর। সুতরাং তুই যদি বেশিরভাগ মানুষকে কনভিন্স করিস, সে ব্যাপারটা ঠিক কি ভুল, ইন্ডিপেন্ডেন্ট অফ দ্যাট, জাস্ট বিকজ অফ ইউ আর কনভিন্সিং মোর নাম্বার অফ পিপুল, ইউ ওন দ্য ইলেকশন। মানে এই ব্যাপারটা তো মানে অন্তত জেতার পথটা ট্রান্সপারেন্ট। হ্যাঁ, জেতার পথটা ট্রান্সপারেন্ট, মানুষই চাইছে। আচ্ছা, মানে বুথ দখল করতে হয় না। না, বুথ দখল ওটা কোনোদিন, আমার একদম শেষ দুটো প্রশ্ন, ওটা কোনোদিন ওখানে হয়। হ্যাঁ, এরপরের গল্প বাকিটা আমরা অফ ক্যামেরা গল্প করব। অন ক্যামেরা আমাদের আর শেষ দুটো প্রশ্ন, সেটা হচ্ছে তুমি এখনো পর্যন্ত, বর্ষণদা ইন্দিরা গান্ধীর কিন্তু একজন অত্যন্ত মানে গভীর একজন অনুরাগী, বর্ষণদার সঙ্গে ইন্দিরা গান্ধীর একাধিকবার কথা হয়েছে, কনভোকেশনের সময় কথা হয়েছে, আবার তুমি এখনো পর্যন্ত বামপন্থায় আস্থাশীল, মার্কিন যুক্তরাষ্ট্রের বিলাসের মিনারে বসে, তার কারণটা কি? কারণ বামপন্থা সমাজতন্ত্র বৈজ্ঞানিক, মানে as simple as that. সুতরাং কেন বিশ্বাস করবো? অফকোর্স সমাজতন্ত্রের, আমার সমাজতন্ত্রের ডেফিনেশন হচ্ছে সবাইকে, এটা আমি বলছি না যে সবাই সমান, হাতের 5টা আঙ্গুল সমান নয়, সবাই সমান নয়, কিন্তু সবাই, এভরিবডি শুড গেট ইকুয়াল অপরচুনিটি। সেই অপরচুনিটি পেয়ে কেউ যদি না পৌঁছতে পারে তাহলে সেটা তার ফল্ট, কিন্তু অপরচুনিটি দেওয়াটা রাষ্ট্রের দায়িত্ব। এরপরে একদম শেষ কথায়, বছর 7, 8 কি 10 হবে, ফেসবুকে একটা পোস্ট করেছিলাম, খুব ভেতর থেকে একটা সাড়া পেয়েই করেছিলাম। আমি তখন একা মানুষ, হাইওয়ে সংলগ্ন একটি ধাবা আর কি, সেখানে বসে দেখছি একটি বাচ্চা 6-7 বছর বয়স হবে, সে খাবার পরিবেশন করছে। ওকে কাছে ডাকলাম, ও বললো আমার বাবা নেই, আমার মা পঙ্গু,
আমাকে কাজ করতে হয়। ৬-৭ বছর বয়স। ওর একটি ভাই আছে। খুব কষ্ট পেয়েছিলাম, আমি ফেসবুকে পোস্ট করেছিলাম, অ্যান্ড দেন অ্যান্ড দেয়ার আই গট কল ফ্রম ডক্টর বর্ষণজিৎ মজুমদার অল দ্য ওয়ে ফ্রম ক্লিভল্যান্ড। কবির, হোয়াট ক্যান ইউ ডু? আমি বললাম, আই ডোন্ট নো। অ্যান্ড ২-১ দিনের মধ্যেই বর্ষণদা, he took my bank details and he sent 25K, 25,000 ভারতীয় মুদ্রায় টাকা, ৮ থেকে ১০ বছর আগে বর্ষণদা। এবং তারপরেও একাধিকবার কখনো আর্থ মানুষদের, আমি কিন্তু কোনোভাবে তার বিজ্ঞাপন করছি না, এই মানুষটি তার ভীষণ বিরোধী, কিন্তু এটা আপনাদের জানা দরকার। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে একাধিকবার। আজকে আমরা দাঁড়িয়ে আছি এখানে বর্ষণজিৎদার বাল্যবন্ধু ডক্টর সম্বরণ প্রামাণিক, আপনারা অনেকেই জেনে থাকবেন, ডক্টর শহীদ শিবশঙ্কর সেবা সমিতি। শহীদ শিবশঙ্কর চৌধুরীর নাম আপনারা প্রত্যেকেই জানেন। 1972 সালে 1973 সালে তিনি কিন্তু অগ্নিযুগের একজন বিপ্লবী ছিলেন, কমিউনিস্ট ছিলেন, এবং তাকে হত্যা করা হয়েছিল। তার স্মৃতিতে একটি বর্ধমান শহরে সেবা সমিতি এবং ব্লাড চিকিৎসা পরিষেবা এবং আছে ব্লাড ব্যাংক, প্রান্তিক মানুষ, যাকে রশ্মি ব্লাড ব্যাংক বলে যেটা পরিচিত, জনপ্রিয়। সেখানে আজকে ডক্টর বর্ষণজিৎ মজুমদার, ডক্টর সম্বরণ প্রামাণিকের বাল্যবন্ধু, তিনি কিন্তু 1,01,000 টাকা দান করলেন প্রান্তিক মানুষের চিকিৎসা পরিষেবার জন্য। এবং শহীদ শিবশঙ্কর সেবা সমিতির যারা সদস্য আছে পরিষদের, তারা কিন্তু কৃতজ্ঞতা জানিয়েছেন। বর্ষণদা, তুমি শিবশঙ্কর সেবা সমিতিকে কেন বেছে নিলে? আমি শিবশঙ্কর সেবা সমিতিকে এই কারণে বেছে নিলাম, কারণ আমি ওদের কাছে ভিজিট করেছি 3 বার, এবং দেখেছি এই যুগে দাঁড়িয়ে মানে চিকিৎসা ব্যবস্থাটা তো এখন একটা সরকারি হাসপাতাল আছে, সবকিছু আছে, কিন্তু প্যারালাল একটা কর্পোরেট চিকিৎসা ব্যবসা একটা গড়ে উঠেছে, যেখানে হয় শুধু উচ্চবিত্তের লোকরাই চিকিৎসা পরিষেবা পাচ্ছে, অথবা সবাই পাচ্ছে কিন্তু সর্বস্ব খুইয়ে। কিন্তু এইরকম একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে একটা সংস্থা প্রান্তিক মানুষদের জন্য এইভাবে কাজ করে যাচ্ছে, হয় বিনামূল্যে, না হয় খুব স্বল্প মূল্যে। এবং ব্লাড ব্যাংক তাদের পাশে দাঁড়ানোটা একটা ভেতর থেকে আমার একটা কি বলবো আর্জ আমি ফিল করেছি, এবং সেই কারণেই আমি মানে আমার গতবার এসেই আমি এটা ডিসিশনটা নিয়েছিলাম, কিন্তু গতবার সময়ের জন্য হয়ে ওঠেনি ব্যাপারটা করাটা, তাই এবারই সেটা করে গেলাম। এবং এটা আমার বাবাকেও, এখানে আমার বাবা মল্লারপুরের বিডিও ছিলেন, এবং আমার বাবাকে এখানে অনেকে, এই সম্বরণ আমার বাবাকে চেনে, দুর্গা শিববাবু আমার বাবাকে চেনেন, এখানেও অনেকে দেখলাম যারা আমার বাবার কথা জানেন। তো দেখলাম এই সংস্থাটা এরকম কাজ করছে, এবং এখানে আমার বাবাকেও অনেকে চেনে। শুধু আমার বাবার স্মৃতিতে একটা বাবার মৃত্যুর সময় আমি আসতে পারিনি, স্মৃতিতে একটা এই অর্থটা আমি ওই সংস্থার হাতে তুলে দিলাম, প্রান্তিক মানুষের জন্য কাজ করার কথা। এবং এরকম আরো বহু, এটা আমরা ডকুমেন্টেড হয়েছে, মানে বসন্ত লর্ডস অ্যাম্পল অফ ওয়ার্ক ফর সেক অফ মানে ক্রাইং পিপল আর কি, মানে ভাবাই যায় না। বসন্তদা, একদম শেষ করব কিন্তু তারিখ থেকে ফিরে গিয়ে একটা কবিতা তোমার কণ্ঠে, এবং তোমার বলার মধ্যে একটা অন্য ব্যাপার আছে, মানে তুমি তোমার একদম মানে মন্দারকান থেকে নিয়ে যে কোনো তোমার প্রিয় মানবী মুখ একটু শুনি। আমাকে খুঁজতে, আমার নিজের লেখা কবিতা মুখস্থ থাকে না, এটা আমাদের একদম ইনফর্মাল আড্ডা হচ্ছে। মানবী মুখ, তুমি একদম আমার নিজের লেখা কবিতা, তুমি যে কোনো একটা কিছু, নিজের লেখা কবিতা মনে থাকে না ঠিক। আচ্ছা, এটা একটা ছোট কবিতা বলি, একদম। কবিতাটার নাম অজ্ঞাতনামা। আজ অজ্ঞাতনামা প্রেমেরা জোনাকি পোকা, নিশুতি রাতের আলেয়ারা অবলম্বন, তোর উষ্ণতা ভরা ঠোঁটটি নেভাতে পারে ইলোরা গুহার হাহাকারে পোড়া চুম্বন। সে তো লাশ কাটা ঘরে বুক চেরা এক প্রশ্রয়, একটি ঠোঁটকে ফাঁকি দিয়ে খোঁজে আরেক ঠোঁটের আশ্রয়। শিরার ভেতরে কলঙ্ক প্রেম রোদনের ভনিতায়, স্বপ্নেরা তবু ঠিক বেঁচে যায় বেজন্মা কবিতায়। নিহত জ্ঞানের কঙ্কাল আজ দেবতা স্বর্গধামে, কবরে চিতাতে পুজো করে চলে
রোজ খুনি ধরাধামে। ইউফোরিক এই ইচ্ছেরা সব, মহাকাশে ওরা জেট, তবু বোধকে আমার বাঁচিয়ে রাখে বারুদের হেলমেট। শেষ। লেটস স্টপ। নমস্কার।